দেখো আমাদের যেটা চলতেছিল সেটা হচ্ছে ক্যালকুলাস ফর ফিজিক্স। ক্যালকুলাস ফর ফিজিক্স আমরা লাস্টের দুইটা ক্লাসে যা বুঝলাম শিখলাম তাতে অন্তত এই জিনিসটা যে ফিজিক্সের এই যে ফর্মুলাটা, যেমন আমরা যে বলি বেগ মানে হচ্ছে বেগ সমান সরণের পরিবর্তনের হার। সরণের পরিবর্তনের হার হচ্ছে আমরা বলি বেগ। এখন এই বেগকে যদি আমরা বলি ভেলোসিটি ভি, তাহলে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। এই ব্যাখ্যাটা মানে এই সিম্বলটা আমাদের কাছে এখন পরিচিত হওয়া উচিত। আমরা আমাদের বুঝতে পারা উচিত যে এক্স্যাক্টলি এই জিনিসটা দিয়ে কি বোঝায়। এই জিনিসটা দিয়ে এক্স্যাক্টলি বোঝায়, তোমরা এটা 9-10-এ এই কথাটা পাইছো, এই জিনিসটা দিয়ে তাৎক্ষণিক বেগ বোঝায়। তাৎক্ষণিক বেগ বা প্রকৃত বেগ, এটাকে আমরা প্রকৃত বেগও বলি। অর্থাৎ যেহেতু আমরা এই ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে টাইমকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে পরিবর্তন করতেছি, তাহলে যে কোনো সময় টি তে বেগ বলতে আমরা কি বুঝবো? টি সময় থেকে অতি ক্ষুদ্র সময় ব্যবধান হওয়ার পরে, টি সময় থেকে সময় খুব সামান্য পরিমাণ কাটলে, টি সময় থেকে সময় খুব সামান্য পরিমাণ অতিক্রম করলে কণাটা যে ক্ষুদ্র দূরত্ব বা ক্ষুদ্র সরণ হবে, সেই সরণটাকে যদি আমরা বলি ডিএস, তাহলে ডিএস বাই ডিটি দ্বারা আমরা যে বেগটা বুঝবো সে বেগটা হচ্ছে টি সময় পরের বেগ। কারণ আমরা বলতেছি যে কণাটা পরিবর্তনশীল বেগে চলতেছে, যেমন ধরো আমরা একটা উদাহরণ দিই। ধরো একটা বৃত্তাকার পথে কোনো একটা কণা চলতেছে, ঠিক আছে? এখন এই কণাটার বৃত্তাকার পথে যে কোনো মুহূর্তে বেগের মান যদি আমরা বের করতে চাই, আমরা যদি ধরো কণাটা যখন এই অবস্থানে আসে এবং এই অবস্থান থেকে যখন কণাটা এই অবস্থানে যায়, তখন কণাটার অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হচ্ছে এই এতটুকু, অর্থাৎ এ বি বৃত্তচাপটুকু হচ্ছে কণাটার দ্বারা অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। কিন্তু আমি যদি বলি কণাটার সরণ কতটুকু হয়েছে, কণাটার সরণ হয়েছে হচ্ছে, আমরা এ এবং বি বিন্দুকে যদি আমরা যোগ করি, এ এবং বি বিন্দুকে যদি যোগ করি, আমি এটাকে একটু রেখাটাকে একটু ইচ্ছা করে একটু বাড়িয়ে আনতেছি। আমরা যদি এ এবং বি বিন্দুকে যোগ করি, তাহলে এ থেকে বি বিন্দু অতিক্রম করার জন্য যদি আমি ধরে নেই কণাটার সরণ হলো ডেল্টা, সময়ের পরিবর্তন হলো ডেল্টা টি, তাহলে এ থেকে বি বিন্দুতে গেলে তার সরণের পরিমাণ আমরা যদি বলি ডেল্টা এস, এটা হচ্ছে সরণ ডেল্টা এস, তাহলে আমরা ডেল্টা এস বাই ডেল্টা টি দ্বারা এই যে সরণটা আমরা বুঝবো, এই সরণের দিক হবে কিন্তু এই সরলরেখা বরাবর, এই সরণটার দিক হবে এই সরলরেখা বরাবর। কিন্তু আমরা দেখো যদি আমরা বলি ডেল্টা এস বাই ডেল্টা টি, আর এখানে যদি একটা লিমিট দিয়ে দেই যে ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ যদি টি এর মানটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, তাহলে এই এ এবং বি বিন্দু হয়ে যাবে খুবই কাছাকাছি, অর্থাৎ বি বিন্দুটা হয়ে যাবে এখানে। তখন এই এ বি এর দিকটা কি হয়ে যাবে? এ বি এর দিকটা হয়ে যাবে এরকম একটা স্পর্শক, ঠিক কিনা?
এই জিনিসটা বোঝা গেল যে যদি আমি এখানে তো আমি ডেল্টা টিটাকে একটা সময় ব্যবধান বলছি, এবং এই সময় ব্যবধানটা আমি শূন্যের কাছাকাছি বলি নাই, বলছি অল্প ব্যবধান। কিন্তু যদি আমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করি, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এবং এইটাকেই আমরা সংক্ষেপে এই প্রতীক দ্বারা প্রকাশ করি ডিএস বাই ডিটি। তখন কিন্তু ডেল্টা এস বাই ডেল্টা টি এর ডিরেকশন কিন্তু হলো এইটা, এবি, অর্থাৎ এবি সরলরেখার দিকে এরকম, অর্থাৎ এই ছেদক বরাবর। কিন্তু যদি আমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ডেল্টা এস বাই ডেল্টা টিটা হয়ে যাচ্ছে ডিএস বাই ডিটি, এবং তখন ডিএস বাই ডিটি এর ডিরেকশন হয়ে যাচ্ছে এইরকম। অর্থাৎ আমরা এরকম বলবো এটা এটি, যেখানে এটি হচ্ছে একটি স্পর্শক। এটি কি হয়ে গেল? এটি স্পর্শক হয়ে গেল। তার মানে হচ্ছে যে আমরা যদি এরকম ভাবে পরিবর্তনশীল বেগে এরকম আঁকা বাঁকা পথে কোনো একটা কণা চলতেছে, তাহলে এই কণার ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলাসের ধারণা ব্যবহার করে বেগ বের করি, তাহলে যে কোনো মুহূর্তে কণাটার বেগ এরকম গতিপথের ওই বিন্দুতে স্পর্শক বরাবর তার প্রকৃত বেগটাই আমরা পাবো। অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমাদেরকে কি দিবে? এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ধারণা আমাদেরকে গতিপথের মানে গতিবেগের সঠিক মান দিবে, এবং একই সঙ্গে গতিবেগের সঠিক দিকও আমাদেরকে দিবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছি যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে যখন আমরা বেগ বের করব, সেই বেগের প্রকৃত দিক আমরা পাবো এই ক্ষুদ্র গতিপথকে বা ক্ষুদ্র সময়ের বিবেচনাটা আনার কারণে। বুঝতে পারছো? সো এই বেগ যেহেতু একটা ভেক্টর, আমরা একটা হলো যেটা বললাম যে যেহেতু আমি গতিপথটাকে খুব ক্ষুদ্র করে ফেলছি, কাজে আমরা যদি গতিপথের দিককে চিন্তা নাও করি, পথের দৈর্ঘ্যের পরিবর্তনের হারটা কত সেটাও আমাদের বের করার ক্ষেত্রে মানটা বিশুদ্ধ হবে। এবং একই সঙ্গে যেহেতু গতিপথটাকে ক্ষুদ্র করে ফেলার কারণে বক্ররেখাটা একটা সরলরেখা হয়ে যায়, আর ওই সরলরেখার দিকটাই হচ্ছে ওই বিন্দুতে, যেমন দেখো যে একটা গাড়ি মনে করো এরকম একটা বাঁকা রাস্তায় চলতেছিল, ঠিক আছে? এখন যদি হঠাৎ করে গাড়িটা রাস্তার এখানে এসে ব্রেক ফেল করে, গাড়িটা কিন্তু ছিটকে এরকম ভাবে পড়ে যায় সোজা। গাড়িটা, কোনো গাড়ি যদি ব্রেক ফেল করে, যদি স্টিয়ারিং হুইল ধরে রাখতে না পারে গাড়ির ড্রাইভার, গাড়িটা কিন্তু আর আঁকা বাঁকা হয় না, সোজা পথেই চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ তাৎক্ষণিক ওই মুহূর্তে, যেই মুহূর্তে সে ব্রেক ফেল করলো বা যেই মুহূর্তে গাড়ির ড্রাইভার স্টিয়ারিং হুইল ছেড়ে দিল ভয় পেয়ে, সেই মুহূর্ত থেকে কিন্তু গাড়িটা যেই গতিপথে ছিল সেই গতিপথ বরাবরই চলে। তো এটাই হচ্ছে আসলে বক্রপথে কন্টিনিউয়াসলি দিক পরিবর্তন করতেছে এইরকম ক্ষেত্রে কোনো বস্তুর চলার গতিবেগের ক্ষেত্রে গতিবেগের দিকটা কিন্তু আমরা এই কারণেই ওই গতিবেগের গতিপথের উপর স্পর্শক বরাবর নিই। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আরেকটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের ফিজিক্সের জন্য খুব কাজে লাগবে। ঠিক আছে? তারপরে আমরা আরেকটা বিষয় আসি যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কি মিন করে। এটা যদিও আমাদের সরাসরি ফিজিক্সের অ্যাপ্লিকেশনে যাব না, কিন্তু জ্যামিতিতে আমাদের এটার অ্যাপ্লিকেশন আছে এই কনসেপ্টটার। এটা আমরা আবার একটু আসি যে ধরা যাক এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবং আমাদের তোমরা 9-10-এ শিখে আসছো ax plus by plus c equals to 0, এই ধরনের সমীকরণ কি হয়? এই ধরনের সমীকরণ সরল রেখা হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম ভাবে একটা সরল রেখা আঁকি, আমরা যদি এভাবে একটা সরল রেখা আঁকি, সরলরেখা আঁকলে যেটা হচ্ছে যে সরলরেখার প্রতিটা বিন্দুতে এক্স এর মানের সামান্য পরিবর্তন যদি হয়, তাহলে ওয়াই এর মানের পরিবর্তন হচ্ছে। এক্স এর মানের সামান্য পরিবর্তন হলে ওয়াই এর মানের পরিবর্তন হচ্ছে।
ধরো এখানে আরেকটা বিন্দু থেকে এক্স এর মানের এতটুকু পরিবর্তন হলে, এক্স এর মানের যদি এতটুকু পরিবর্তন হয় তাহলে ওয়াই এর মানের এতটুকু পরিবর্তন হবে। আবার এখানে যদি আমরা চিন্তা করি এক্স এর মানের এতটুকু পরিবর্তন হলে ওয়াই এর মানের এই এতটুকু পরিবর্তন হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমি ইচ্ছা করেই এখানে যে ত্রিভুজগুলো আঁকলাম, এই ত্রিভুজের চাইতে এই ত্রিভুজটা একটু বড়, এটা আরেকটু বড়, কিন্তু এই যে তিনটা ত্রিভুজ এখানে আঁকা হয়েছে, এই তিনটা ত্রিভুজই কিন্তু সদৃশ্যকোণী। এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই তিনটা ত্রিভুজ সদৃশ্যকোণী। এই তিনটা ত্রিভুজই সদৃশ্যকোণী। তো তিনটা ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাহলে ধরা যাক এইখানে ওয়াই এর পরিবর্তনকে আমি ডেল্টা ওয়াই 1 নাম দিলাম, আর এক্স এর পরিবর্তনকে আমি নাম দিলাম ডেল্টা এক্স 1। এখানে এক্স এর পরিবর্তন ডেল্টা এক্স 2, এখানে ওয়াই এর পরিবর্তন ডেল্টা ওয়াই 2, এখানে এক্স এর পরিবর্তন ডেল্টা এক্স 3, এখানে ওয়াই এর পরিবর্তন ডেল্টা ওয়াই 3। আচ্ছা, এখন স্পষ্টত দেখো যে যদি এই সরলরেখাটা এরকম ভাবে একটা বক্ররেখা হতো, আর সেই বক্ররেখা থেকে যদি এরকম আমি ছোট ছোট কতগুলো এরকম ভাবে ত্রিভুজ কাটতাম বিভিন্ন জায়গা থেকে, বক্ররেখা থেকে যদি আমরা এরকম ভাবে ত্রিভুজ কাটতাম, এভাবে করে যদি ত্রিভুজ কেটে নিতাম, তাহলে বক্ররেখার ক্ষেত্রে কিন্তু আমরা এই ত্রিভুজগুলো সেম পেতাম না। বক্ররেখার ক্ষেত্রে এখানকার ত্রিভুজটা একরকম হতো, এখানকার ত্রিভুজটা আরেক রকম হতো, এখানকার ত্রিভুজটা আরেক রকম হতো। তাহলে সরলরেখার ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে ত্রিভুজগুলো সেম হচ্ছে, তার মানে সরলরেখার ক্ষেত্রে আমরা ডেল্টা ওয়াই 1 বাই ডেল্টা এক্স 1 ইকুয়ালস টু ডেল্টা ওয়াই 2 বাই ডেল্টা এক্স 2 ইকুয়ালস টু ডেল্টা ওয়াই 3 বাই ডেল্টা এক্স 3 ইকুয়ালস টু, কিন্তু সব ক্ষেত্রে সেম হবে, সদৃশ্যকোণী ত্রিভুজ হওয়ার কারণে সব ক্ষেত্রে এই রেশিওটা সেম হবে। তো এখন এই রেশিওটা যদি সরলরেখার ক্ষেত্রে সব জায়গায় সেম হয়, তো আমরা এই জিনিসটাকেই বলছিলাম সরলরেখার ঢাল, ইংরেজিতে যেটাকে বলা হয় স্লোপ। অর্থাৎ একটা সরলরেখা যদি হয় তাহলে তার ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন সম্পূর্ণ সরলরেখা জুড়ে সেম থাকে। তার মানে হচ্ছে dy বাই dx ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হলো সরলরেখার জন্য। কিন্তু দেখো, যদি আমরা একটা বক্ররেখা চিন্তা করি, তাহলে বক্ররেখা চিন্তা করলে আমরা এইরকম ভাবেই যদি ছোট ছোট করে এক্স এর সামান্য পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন গুলোকে অবজার্ভ করি, এখানে ওয়াই এর পরিবর্তন, ধরো প্রতি ক্ষেত্রে আমরা এক্স কে একই পরিমাণ পরিবর্তন ঘটালাম, ক্ষুদ্র পরিবর্তন, তাতে করে ওয়াই এর পরিবর্তন, এখানেও এক্স কে একই পরিমাণ পরিবর্তন ঘটায় ওয়াই এর পরিবর্তন দেখলাম। এরপরে এইটা ডিভাইডেড বাই এটা, এখানে যদি আমরা এরকম ভাবে একটা রেখা আঁকি, এখানে যদি একটা রেখা আঁকি, আর এখানে যদি রেখা আঁকি, দেখো প্রত্যেকটা রেখার ডিরেকশন গুলা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইখানে আমরা যদি এই যে যেহেতু বলছি যে এই পরিবর্তনগুলো ক্ষুদ্র, কাজে এখানে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু পরিবর্তনশীল, এখানে কনস্ট্যান্ট না, পরিবর্তনশীল, এবং এটা হবে হচ্ছে বক্ররেখার জন্য। অর্থাৎ কোন সমীকরণকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর এরকম ভাবে পরিবর্তনশীল পরিবর্তনের হার বের করি, যদি পরিবর্তনের হার বক্ররেখা পাই, যদি পরিবর্তনের হার যদি আমরা পরিবর্তনশীল পাই, পরিবর্তনশীল পাবো সেটা কি করে বুঝবো? পরিবর্তনশীল পাবো হচ্ছে, যেমন আমি উদাহরণ এটা বলি, y ইকুয়ালস টু 3x³ প্লাস 9x মাইনাস 1, যদি আমরা এটাকে dy বাই dx করি, ডিফারেনশিয়ালের নিয়ম অনুসারে, তাহলে এখানে আমাদের নিয়ম হচ্ছে 3টা থেকে যাবে আর x কিউবটা হয়ে যাবে 3x² প্লাস
9x, 9টা অ্যাজ ইট ইজ থাকবে, আর x কে ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে dx বাই dx, তাহলে এটা 1 হয়ে যাবে। আর এটা হলো ধ্রুবপদ, ধ্রুবপদকে ডিফারেন্সিয়েট করলে হবে 0, ধ্রুবপদের পরিবর্তন 0, কাজেই পরিবর্তনের হারও 0। তাহলে আমরা dy বাই dx ইকুয়ালস টু কিন্তু পাচ্ছি 9x স্কয়ার প্লাস 9। তাহলে বোঝা গেল যে dy বাই dx টাও এমন একটা মান পেল যে মানটা কনস্ট্যান্ট না, যে মানটা পরিবর্তনশীল। অর্থাৎ বিভিন্ন x অবস্থান পরিবর্তন করে এইখানে আমরা এটাকে এটার উদাহরণস্বরূপ বললাম, প্রকৃত গ্রাফ যদিও এটা হবে না, কিন্তু আমরা উদাহরণ হিসাবে নিতে পারি যে x এর ভিন্ন ভিন্ন মানে আমরা dy বাই dx এর মানটা ভিন্ন ভিন্ন পাবো। তার মানে এই সরল রেখাটা বরাবর x এর সাপেক্ষে y একই হারে চেঞ্জ হচ্ছিল, কাজেই এই সরল রেখাটার ডিরেকশন অর্থাৎ দিক সব সময় সেম ছিল। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে যেটা হয়, বক্ররেখার বিভিন্ন বিন্দুতে স্পর্শক বিভিন্ন দিকে কাজ করে, স্পর্শকের দিক বক্ররেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন দিকে হয়। সে কারণে আমরা বলতেছি যে কোনো বক্ররেখার ক্ষেত্রে স্লোপের মানটা অর্থাৎ বক্ররেখার স্লোপ পরিবর্তনশীল, স্লোপ পরিবর্তনশীল। তাহলে আমরা এটাও একটা জিনিস বুঝবো যে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বলতে আমরা আরেকটা জিনিস বুঝি, ডেরিভেটিভ মানে হচ্ছে, ডেরিভেটিভ বা অন্তরক, অন্তরক বলি বাংলায়, ইংরেজিতে বলি ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপ, স্লোপ, অথবা আমরা ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপ, আচ্ছা ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপ, আর এটাকে আমরা বলি রেট অফ চেঞ্জ। ঠিক আছে, ডেরিভেটিভের আরো এক্সপ্রেশন আছে, সেটা আমরা পরে আবার আরো জানবো, কিন্তু আপাতত এই জিনিসটা বুঝলাম যে ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপ। অর্থাৎ যদি আমরা বলি এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ যদি আমরা বের করি, তার মানে এক্স ওয়াই নিয়ে যে আমরা গ্রাফ পাবো, সেই গ্রাফের বিভিন্ন পয়েন্টে স্লোপের মানগুলো আমরা ডেরিভেটিভ থেকে পাবো। আচ্ছা, তাহলে ডেরিভেটিভ মানে যদি স্লোপ হয়, তাহলে স্লোপ মানে ডেরিভেটিভ। এখন তোমরা এটা মনে থাকার কথা তোমাদের, যে যখন তোমাদের 9-10 এর গাণিতিক সমস্যাগুলোর মধ্যে এরকম মানে প্রথম বা দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের এরকম ছিল, বলছিল যে যদি যদি কোনো এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সময়, তো সরণ সময় লেখচিত্র যদি এরকম ভাবে একটা বক্ররেখা হয়, তোমাদেরকে বলা হয়েছিল যে যে কোনো মুহূর্তে বেগ বের করার জন্য আমরা এরকম টাইম নিব, আমরা এভাবে টাইমের মধ্যে যে টাইমে আমাদের বেগ বের করতে হবে সে টাইম বরাবর এরকম ভাবে একটা অক্ষ আঁকতে হবে। অক্ষ এঁকে এই বিন্দুতে, যে বিন্দুতে এই বক্ররেখাকে এই অক্ষটা এই রেখাটা ছেদ করলো, সে বিন্দুতে আমাদের একটা স্পর্শক আঁকতে হবে, সে বিন্দুতে আমাদের এভাবে করে একটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শক এঁকে এই স্পর্শকটাকে আমরা এরকম ভাবে, আচ্ছা এভাবেই আঁকি, এরকম ভাবে স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকার পর আমাদের কি করতে হবে, এই স্পর্শকের ঢাল বের করতে হবে। সেই স্পর্শকের ঢাল বলতে আমরা বলছিলাম যে এই যে এখানে যে কোণটা উৎপন্ন করলো, এই যে কোণটা, এই কোণটা যদি থেটা হয়, ওই যে একটু আগে আমরা দেখাইলাম যে যখন আমি স্পর্শক এঁকে ফেলছি তখন এক্স্যাক্টলি এই পয়েন্টের ঢালটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ যদি সরণ সময় লেখচিত্র একটা বক্ররেখা হয়, তাহলে যে কোনো সময়ে বেগের মান অর্থাৎ v ইকুয়ালস টু তখন হয়ে যাবে এই স্পর্শকের ঢাল, অর্থাৎ এটাকে আমরা বলতেছি স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। এবং এই স্পর্শকের ঢাল বলতে আমরা কি বুঝবো, আমরা এই যে সরল রেখাটা বৃত্তটাকে স্পর্শ করে বা এই বক্র রেখাটাকে স্পর্শ করে আঁকলাম, এই সরল রেখাটার ঢাল। এবং এই সরল রেখাটার ঢাল কি, এই সরল রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সরি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সে বিন্দুতে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। কারণ এখানে যদি আমরা ছোট ছোট করে যে কোনো বিন্দুতে ঢাল বের করি, প্রত্যেক ক্ষেত্রেই এই ত্রিভুজের সদৃশ্য ত্রিভুজ হবে, প্রতি ক্ষেত্রে এই ত্রিভুজের সদৃশ্য ত্রিভুজ হবে। তাহলে আমরা বলতেছি যে এক্স এর ক্ষুদ্র মানের জন্য, এখানে এক্স এর ক্ষুদ্র মানের জন্য
y এর মানের পরিবর্তনের হার হয়ে যাবে স্পর্শকের ঢাল, দ্যাট ইজ এটা হয়ে গেল tan থিটা। ঠিক আছে, এটাই হচ্ছে tan থিটা। অর্থাৎ কোন নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক আঁকলে সেই স্পর্শক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের tan থিটা, কারণ এই যে এই লম্ব ডিভাইডেড বাই ভূমি হচ্ছে tan থিটা। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ডিফারেন্সিয়েশনের আরেকটা মিনিং আমরা বুঝতে পারি যে ডিফারেন্সিয়েশন কি করে। ডিফারেন্সিয়েশন তাৎক্ষণিক পরিবর্তনের হার বলে। তাহলে ডিফারেন্সিয়েশন কি বলে? ডিফারেন্সিয়েশন তাৎক্ষণিক পরিবর্তনের হার বলে। তাৎক্ষণিক পরিবর্তনের হার। ঠিক আছে, তারপরে বলে ডিফারেন্সিয়েশন তাৎক্ষণিক পরিবর্তনের হার বলে। এরপর তাৎক্ষণিক পরিবর্তনের হার, তারপরে আর কি বলে? বক্ররেখার স্পর্শকের ঢাল। তারপরে যেটা বলে ডিফারেন্সিয়েশন বেগের তাৎক্ষণিক মান, বেগের তাৎক্ষণিক মান, তাৎক্ষণিক মান। আবার একই সঙ্গে ডিফারেন্সিয়েশন কিন্তু আরো কি বলে যে যদি আমরা একটা লেখচিত্র এরকম চিন্তা করি যে এই দিকে দেখানো হলো বেগ, এইদিকে দেখানো হলো সময়, তাহলে বেগ সময় লেখচিত্রটাও যদি এরকম হয়, তাহলে বেগ সময় লেখচিত্রে যদি আমরা এরকম ভাবে একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকটা কিন্তু সময়ের সাপেক্ষে বেগের তাৎক্ষণিক পরিবর্তনের হার। তাহলে এটাকে আমরা বলি তাৎক্ষণিক ত্বরণও বলা যায়, তাৎক্ষণিক ত্বরণ এটাও কিন্তু বলে। আবার একই সঙ্গে ডিফারেন্সিয়েশনের দ্বারা আমরা স্পর্শকের দিকটাও কিন্তু বুঝতে পারি। যেহেতু আমরা স্পর্শক কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে সেই স্পর্শকের দিক কোনটা হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, যেহেতু এই যে আমরা বলতেছি tan থিটা। তাহলে স্পর্শকের দিক যেহেতু বুঝতে পারি, তাহলে ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা বেগের দিকও বুঝতে পারি, বেগের দিকও বুঝতে পারি। তাহলে এই জিনিসগুলা যদি তোমরা মাথায় রাখো যে ডিফারেন্সিয়েশন করে আমরা কি কি জিনিস বুঝতে পারি পদার্থবিজ্ঞানের সাথে আমাদের রিলেশনে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখলে এটা তোমাদের কাছে ডিফারেন্সিয়েশন একেবারে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা মুখস্থ করার মতো কোনো কিছু মনে হবে না, মনে হবে যে এগুলা হচ্ছে আমাদের ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ফিজিক্যাল কনসেপ্ট ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড। আচ্ছা, এবার আমরা আবার আসি যে তোমাদেরকে আবার একটু মনে করায় দেওয়ার জন্য বলি যে ডিফারেন্সিয়েশন জিনিসটা আমরা অ্যাপ্লাই করব যখন, ডিফারেন্সিয়েশন আমরা করব কোন ফর্মুলা দিয়ে? আমাদের মূল ফর্মুলাটা কি? ডিফারেন্সিয়েশনের মূল ফর্মুলাটা কি? আমি বলছি এক্স ফাংশন অফ এক্স যদি এক্স চলকের ফাংশন হয়, ফাংশন হলে এখানে আমরা এক্স দিয়ে বলতেছি ফাংশন অফ এক্স চলকের ফাংশন হলে আমরা যদি এরকম ভাবে লিখি y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স লিখি, তাহলে আমরা dy বাই dx বলতে আমরা বুঝবো এটাকে আবার এরকম ভাবে লিখতেছি d dx অফ fx, এবং এটা বলতে আমরা বুঝবো লিমিট x টেন্ডস টু 0 ডেল্টা y অর্থাৎ y এর ক্ষুদ্র পরিবর্তন ডিভাইডেড বাই x এর ক্ষুদ্র পরিবর্তন, এবং এইটাকে আমরা বের করব এইভাবে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, y এর ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে আমরা x এর পরিবর্তনের দ্বারা fx এর পরিবর্তন থেকে fx এর পরিবর্তনের আগের যে মান সেই মানকে বাদ দিয়ে x এর পরিবর্তন দিয়ে ভাগ করব। সো আমরা হয় এই কথাটা অথবা এই কথাটা লিখবো, কিন্তু ভেতরে আমরা এই কাজটা করব। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের মূল ঘটনা। কিন্তু ভেতরে এই কাজটা করা অনেক কমপ্লিকেটেড বলেই আমরা আগে থেকেই সূত্র বানিয়ে রাখবো। এই কাজ করে করে আমাদের যে সূত্রগুলো বানানো থাকবে আমরা সেই সূত্র অনুযায়ী সরাসরি ফলাফল লিখে দিব। যেমন আমি যদি এই কাজটা sin x এর উপর করি, d dx অফ sin x, এই sin x এর উপর যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা cos x পাবো। সো আমরা এই ফর্মুলাটাই সরাসরি লিখে ফেলবো, আমরা কষ্ট করে এই কাজটা করব না। যদি আমরা
ডি ডিএক্স অফ tan x করি বা ডি ডিএক্স অফ cos x করি, তাহলে আমরা মাইনাস সাইন এক্স পাবো। এই দুটা মনে হয় তোমাদেরকে আমি দেখাইছিলাম আগে। যদি ডি ডিএক্স অফ tan x করি তাহলে আমরা sec স্কয়ার x পাবো, sec স্কয়ার x পাবো ডি ডিএক্স অফ tan x করলে। আচ্ছা, আমরা যে ডি ডিএক্স অফ tan x করলে sec স্কয়ার x পাবো, এই জিনিসটা আমি আজকে তোমাদেরকে একটু দেখাই, কারণ তোমাদের tan x এর ফর্মুলা তখন আমি শিখাই নাই, তাই এই জিনিসটা আমি দেখাই নাই। দেখো, ডি ডিএক্স অফ tan x ইকুয়ালস টু কি হবে? ডি ডিএক্স অফ tan x, তোমরা যখন ক্যালকুলাস করবা তখন দেখবা একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগ বের করা। অর্থাৎ ফর্মুলা ব্যবহার না করে মূল পদ্ধতি অনুসরণ করে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে বের করা যায় সেটা বের করা। তো এটাই আমরা করতেছি মূল নিয়মে। এটা মনে করো তোমাদের বইয়েরই একটা অঙ্ক, যে ডি ডিএক্স অফ tan x ইকুয়ালস টু কি হবে? আমরা লিখব লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 tan x প্লাস ডেল্টা এক্স মাইনাস tan x ডিভাইডেড বাই ডেল্টা এক্স। অর্থাৎ এক্স এর মান ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ করলাম, চেঞ্জ করে পরিবর্তিত tan x এর মান থেকে পূর্বের tan x এর মানকে বাদ দিলাম, বাদ দিয়ে x এর পরিবর্তনকে দিয়ে ভাগ করলাম। এই ঘটনাটা ঘটাতে হবে। ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, এই tan ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স, এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হলো tan a প্লাস b এর যে ফর্মুলা, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। tan x plus tan delta x divided by 1 minus tan x into tan delta x minus tan x, ঠিক আছে, divided by delta x equals to limit delta x tends to 0। আচ্ছা, এরপর আমরা এটাকে এই দুটোকে আমরা ডেল্টা এক্স দিয়ে ভাগ করব, দুটোকে আমরা ডেল্টা এক্স দিয়ে ভাগ করব। লিমিট tan x, ঠিক আছে, আমরা দেখলাম tan x প্লাস tan delta x divided by delta x into 1 minus tan x into tan delta x। আচ্ছা, আসলে tan x এর ডিফারেন্সিয়েশনটা এইভাবে বের করা হয় না, যদি আমি এইভাবে শুরু করে ফেলছি tan x divided by delta x, মানে এই delta x দিয়ে আমি এটাকেও ভাগ করলাম, এটাকেও ভাগ করলাম। আচ্ছা, tan x divided by tan delta x, না, tan x divided by tan delta x এইভাবে করলে আমাদের ঝামেলা হবে, বা এইভাবে ক্যালকুলেশন হয়তো করা যাবে, কিন্তু আমরা এইভাবে করব না, আসলে এইভাবে করব না। tan x কে আমরা sin x by cos x এ ভেঙে ফেলবো। tan x কে আমরা লিখব sin x by cos x, এরকম ভাবে ভাঙবো। ভাঙার পর আমরা এখানে লিখব লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 sin x by cos x, তাহলে আমাদের উপরে থাকবে sin x plus delta x divided by cos x plus delta x, কে হাত তুলছো বলো, মাইনাস sin x by cos x, cos x divided by delta x। হ্যাঁ, বলো বলো বলো। স্যার, আমি লিম বিষয়টা বুঝি নাই। আচ্ছা, এই লিম বলতে আমি বারবার বলতেছি লিমিট। হ্যাঁ, লিমিট মানে লিমিট মানে হচ্ছে বাংলায় আমরা বলি সীমা। মানে ওই যে আমরা বলতেছি যে ডেল্টা এক্স টেন্ডস টু 0, অর্থাৎ ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র, এই আইডিয়াটা এখানে অ্যাপ্লাই করতেছি। তো এইটাই আমরা এই কথার দ্বারা বুঝাচ্ছি। অর্থাৎ আমি এখানে যে এক্স কে চেঞ্জ করে করে ভাগ করলাম, ধরো এই কথাটা না বলে আমি যদি মুখে মুখে বলতাম যে এখানে ডেল এক্স এর মান খুবই ক্ষুদ্র,
সে কথাটা মুখে মুখে বললে তোমাদের জিনিসটা হয়তো মাথায় থাকবে না, এই জন্য এই কথাটা বলা, যে এই কথাটা আমি এটার উপর অ্যাপ্লাই করছি, কারণ যেটা আমি মনে মনে আনতেছি সেটা এরকম কোন একটা সিম্বলিক রিপ্রেজেন্ট করতেছি। যখন আমি বলতেছি কোনো একটা কিছুর আগে যখন বলতেছি লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, তাহলে এইখানে কোনো একটা ডেল্টা এক্স ইনভলভ আছে, যে ডেল্টা এক্সটার পরিমাণ শূন্যের কাছাকাছি। তাহলে এই কথাটার দ্বারা আমরা এই রাশিটার উপর এই কনসেপ্টটার অ্যাপ্লিকেশন বোঝাচ্ছি। মানে তুমি দেখো যে এক্স এর মান চেঞ্জ হবে, এটা আমরা বললাম, কিন্তু চেঞ্জটা কতটুকু পরিমাণ হবে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ হবে। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ নিয়ে আমরা যে এখানে কাজ করব, এটাই আমরা এই আইডিয়াটা দিয়ে, এই কনসেপ্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আর যখন আমাদের এইটার কাজ হয়ে যাবে এবং যখন এইটার ইফেক্ট আর থাকবে না, যেমন ধরো উদাহরণ আমি যদি বলি লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, বলা হলো এক্স স্কোয়ার প্লাস ডেল্টা এক্স। তো নেক্সট স্টেজে আমি এটাকে সরাসরি এক্স স্কোয়ার লিখে ফেলবো, বুঝতে পারছো? নেক্সট ইয়েতে আমরা এটাকে সরাসরি এক্স স্কোয়ার লিখে ফেলবো। কেন এটাকে এক্স স্কোয়ার লিখে ফেলবো? কারণ হচ্ছে যে যদি এক্স স্কোয়ারের সাথে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন যোগ বা বিয়োগ হয়, যেমন আমাকে যদি বলা হয় 5 এর সাথে একটা সংখ্যা যোগ করা হলো, 5 স্কোয়ারের সাথে একটা সংখ্যা যোগ করা হলো, যেই সংখ্যাটা হচ্ছে 0 0 0 0 0 0 0 এরকম, মানে 0 0 বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গিয়ে তারপর একটা 1 বসায় বললাম এই সংখ্যাটা যোগ হয়েছে, আর তুমি যদি বলো যে না তার চেয়েও কম সংখ্যা যোগ হয়েছে, তাহলে 5 স্কোয়ারের সাথে ওই সংখ্যাটা যোগ হওয়ার কারণে ফলাফলটা আমার সরাসরি 5 স্কোয়ার লিখে ফেলাই যুক্তিযুক্ত। কারণ এই কনসেপ্টটা আছে বলেই আমি সরাসরি এখানে রেজাল্টটা 5 স্কোয়ার লিখে ফেলবো। কাজেই এখানেও বিষয়টা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ারের সাথে ডেল এক্স পরিমাণ যোগ হয়েছে, যে ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে যেহেতু আমি এখানে লিমিটের কনসেপ্ট অ্যাপ্লাই করছি যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, সে কারণে আমরা সরাসরি এখানে এক্স স্কোয়ার লিখে ফেলতে পারবো। তাহলে কখনো এরকম অবস্থা দাঁড়াবে যে আমরা লিমিটটা লিখতে যাব, লিখতে থাকবো, কিন্তু কোনো একটা স্টেজে দেখা যাবে এই লিমিট লিখার কারণেই এই পুরো এক্সপ্রেশনটা একটা নির্ভেজাল এক্সপ্রেশনে পরিণত হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের এই লিমিট কনসেপ্টের কার্যকারিতা। আচ্ছা, পরের লাইনে আমরা লিখবো লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। এখন এখানে ডেল্টা এক্স থাকবে, লসাগু হবে cos x প্লাস ডেল্টা এক্স ইন্টু cos x, আর উপরে হবে যে এই দুটার গুণফল sin x প্লাস ডেল্টা এক্স ইন্টু cos x মাইনাস cos x প্লাস ডেল্টা এক্স ইন্টু sin x। তাহলে আবার এখানে লিখলাম লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। বর্ষা কি লিমিটের কনসেপ্টটা যে বুঝাইলাম বুঝতে পারছো? বুঝতে পারলে হাত তুলো। এখানে ডেল্টা এক্স থাকবে, আচ্ছা ঠিক আছে, গুড। cos x প্লাস ডেল্টা এক্স cos x, অর্থাৎ এই ডেল্টা এক্সটা নিচে চলে আসলো আর উপরে। আচ্ছা এখন দেখো sin a cos b cos a sin b, তাহলে sin a cos b মাইনাস cos a sin b ইকুয়ালস টু হচ্ছে sin a মাইনাস b, দ্যাট ইজ sin x প্লাস ডেল্টা এক্স মাইনাস b হচ্ছে x, a হচ্ছে x প্লাস ডেল্টা এক্স, b হচ্ছে x মাইনাস x। তাহলে আমরা এখান থেকে পেলাম যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, উপরে থাকতেছে শুধু সাইন ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, আর নিচে থাকতেছে cos x প্লাস ডেল্টা এক্স ইন্টু cos x। এখন দেখো আমরা লিমিটের আইডিয়া ব্যবহার করব, এই যে x এর সাথে ডেল্টা এক্স যোগ হচ্ছে, তাহলে যখন x এর সাথে ডেল্টা এক্স যোগ হচ্ছে তখন এটাকে আমরা x এর মানের সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন যোগ হওয়া মানে হচ্ছে এটাকে আমরা নগণ্য বিবেচনা করতে পারি। তাহলে আমরা এখানেও cos x লিখতে পারি, এখানেও cos x লিখতে পারি। আবার sin ডেল্টা এক্স দিয়ে ডেল্টা এক্স কে ভাগ করা হচ্ছে, তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে sin থেটা বাই থেটা ইকুয়ালস টু 1 হবে যদি থেটা ক্ষুদ্র হয়, থেটা যদি অতি ক্ষুদ্র হয়, থেটার মান যদি খুব কম হয়। কেন?
কারণ হচ্ছে সাইন থেটা বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। এখন থেটা যদি খুব ক্ষুদ্র হয়, আর থেটা বলতে আমরা বুঝি চাপ বাই ব্যাসার্ধ, এই বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এখন কোণের মান যখন অনেক ছোট হয়ে যায় তখন চাপ আর লম্ব এক সমান হয়ে যায়। তাহলে তখন সাইন থেটা বলতে আমরা যদি চাপ মানে আমরা যদি লম্ব বাই অতিভুজ বুঝি, লম্ব বাই অতিভুজ বুঝি, আর থেটা বলতে যদি চাপ বাই অতিভুজটা তো ব্যাসার্ধ, তাহলে অতিভুজ বাই চাপ বাই ব্যাসার্ধ বুঝি, তাহলে অতিভুজ আর ব্যাসার্ধ যেহেতু সেম, কাজেই চাপ আর লম্ব যখন সেম হয়ে যায় থেটার ক্ষুদ্র মানের জন্য, তখন সাইন থেটা আর থেটা সেম হয়ে যায়। তাহলে সাইন থেটা আর থেটা যদি সেম হয় তাহলে সাইন থেটা বাই থেটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র, তাহলে ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র হওয়ার কারণে সাইন থেটা বাই থেটা ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারবো, আর এক্স প্লাস ডেল্টা এক্স কে এক্স, তাহলে এটা হয়ে গেল 1 বাই কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স, যেটাকে আমরা বলতে পারি সেক স্কোয়ার এক্স। অর্থাৎ আমাদের ফাংশনটা যদি হয় tan x, তাহলে এই tan x ফাংশনকে ডিফারেন্সিয়েট করে বা tan x ফাংশনের পরিবর্তনের হার আমরা সেক স্কোয়ার এক্স থেকে পাবো। ঠিক আছে? অর্থাৎ আমার যদি বলা হয় যে তোমরা এটা ক্যালকুলেটরে এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, ধরো tan x ফাংশন আমরা বলতেছি d dx of tan x equals to sec square x, sec square x। তোমরা যেটা করবা সেটা হলো যে x equals to মনে করো 0.24 রেডিয়ান, এরকম x এর মান 0.24 নাও, তারপর এই x এর মান 0.24 নিয়ে x এর মান x equals to 0.24001 অর্থাৎ 0.00001 x এর এই পরিবর্তনের জন্য tan x এর মান বের করো, x এর এই মানের জন্য tan x এর মান বের করো, তারপরে এই মানের জন্য tan x এর মান বের করো। বের করে এটার মান আমরা এটার মান বলতেছি tan x প্লাস ডেল্টা x, আর এটার মান হচ্ছে আমরা বলতেছি tan x। তাহলে এই মান থেকে অর্থাৎ tan x প্লাস ডেল্টা x অর্থাৎ এই মান থেকে এই মানটাকে বিয়োগ করো, tan x এর মানটাকে বিয়োগ করো, বিয়োগ করে তাকে 0.12341 দিয়ে ভাগ করো। ভাগ করে পরে তুমি যেই মানটা পাও, তুমি যে মানটা পাবা তুমি দেখবা যে এক্স্যাক্টলি তুমি যদি সেক স্কোয়ার 0.24 মানটা বের করো তাহলে দেখবা যে এক্স্যাক্টলি এই মানটা পেয়ে যাবে। তার মানে বোঝা গেল যে যেহেতু আমরা এটা জানি যে এটা সেক স্কোয়ার এক্স থেকে পাওয়া যাবে, কাজে এরকম কমপ্লিকেটেড ওয়েতে এই মানটা বের না করে আমরা যেহেতু জানি যে tan x কে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স হয়, তখন আমরা যদি এক্স এর কোনো পার্টিকুলার মানের জন্য tan x এর ডিফারেন্সিয়েশন বা tan x এর পরিবর্তনের হার আমাকে বের করতে বলা হয়, তাহলে আমি মানটা tan x এর মধ্যে না বসিয়ে সরাসরি সেক স্কোয়ার এক্স এর মধ্যে বসাবো, এবং তাতে করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাই হবে tan x এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কিত যে আলোচনা। আমি তোমাদের গত 2টা ক্লাস আরো আলোচনা করছি, সেই 2টা ক্লাসের ভিডিও লেকচার তোমাদের কাছে থাকার কথা। সেই ভিডিও লেকচার যদি তোমরা দেখো এবং আজকের ক্লাসটা যদি দেখো, তাহলে আমি আশা করি যে তোমরা অবশ্যই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা কেন করি অ্যাটলিস্ট এটা খুব ভালো করে বুঝবা, এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি আজকে ভাবছিলাম যে আজকে আমি ক্যালকুলাসের শেষ ক্লাসটা নিব, ক্যালকুলাস ফর ফিজিক্সের শেষ ক্লাসটা নিব, কিন্তু আজকে মনে হচ্ছে যে না, আজকে আমি শেষ করব না, আমি আরো একটা ক্লাস নিব। এই যে ডিফারেন্সিয়েশন সম্পর্কে যদি তোমাদের ধারণাটা ম্যাচিউরড হয়ে থাকে, তোমরা যদি বুঝে থাকো যে ডিফারেন্সিয়েশন ব্যাপারটা আসলে কি, যদিও আমি অলরেডি ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়ে ফেলছি, তো তোমরা যেটা করবা যে অবশ্যই আগের 2টা ভিডিও লেকচার এবং এখনকার লেকচার, এই 3টা লেকচার একসাথে দেখবা। 3টা লেকচার একসাথে দেখার পর তোমরা আমাকে ডিফারেন্সিয়েশনের উপর যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, অস্পষ্টতা থেকে থাকে, সেটা নিয়ে আগামী ক্লাসে জিজ্ঞাসা করবা। এবং তারপরে আরেকটা ক্লাস, অর্থাৎ আগামীতে আরেকটা ক্লাস নিয়ে আমি এই ক্যালকুলাস ফর ফিজিক্সের মানে কি বলবো যে সমাপ্তি ঘোষণা করব, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ইন্টারমিডিয়েট ফিজিক্স চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করব। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। স্যার
আজকের এই পর্যন্ত ক্লাস নিয়ে কোনো জিজ্ঞাসা আছে এখনো পর্যন্ত? যতটুকু বলছি সব ক্লিয়ারলি বুঝতে পারছো? বর্ষা একটা প্রশ্ন স্যার করছিলাম। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ ওই ক্লাসের ভিডিও লিমের দেখবা। জন্য যে ওইটা বুঝছি। হ্যাঁ ক্লাসের ভিডিও আচ্ছা দেখবা। স্যার। লিমিট ব্যাপারটা আমি তোমাকে এর আগে একবার বলছিলাম, লিমিট ব্যাপারটা কি তুমি হয়তো সেটা একটু মিস করে গেছো। সমস্যা নাই, তুমি অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে যে আগের দুইটা ভিডিও ক্যালকুলাস ফর ফিজিক্স পার্ট 1 পার্ট 2 এরকম ভাবে আপলোড দেওয়া আছে। পার্ট 1 পার্ট 2 আর এটা হবে পার্ট 3। নেক্সট হবে পার্ট 4। পার্ট 4 স্যার। হয়ে আমাদের ক্লাস শেষ হবে আর কি। তারপরে আমরা আচ্ছা স্যার। একেবারে প্র্যাকটিক্যাল ফিজিক্স শুরু করব আর কি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমি কি গাড়ি ক্লাস করছে কথা হয়েছে